আচ্ছা, কুইজ কবে দেওয়া যায়? ওকে, নেক্সট সানডে, ঠিক আছে? নেক্সট সানডে হয় সেপ্টেম্বর 13। ওকে স্যার। সেপ্টেম্বর 13-এ ওই কোয়েশ্চেন আগের মতো, এই মিডের মতো হবে, হ্যাঁ? এসএটার কোয়েশ্চেন, হ্যাঁ, মিডের মতো হবে। সময় বেশি দিব আমি, অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্স। কোয়েশ্চেন সংখ্যা অনেক কম হবে। ওকে স্যার। আর হচ্ছে সিলেবাস হচ্ছে, এই মিডে জানি কোন পর্যন্ত ছিল, মনে নাই স্যার, দেখা লাগবে। মনে নাই? ওকে, এই কারো মনে আছে মিডে কোন পর্যন্ত ছিল? স্যার লেকচার 2 to 7। আচ্ছা, লেকচার 2 to 7 ছিল না? আচ্ছা, লেকচার 8 হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ, 9 হচ্ছে গ্রাম স্পেশাল, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। আচ্ছা, লেকচার 8 আর 9 হচ্ছে কুইজ। ওকে স্যার। ওকে, লেকচার 8 আর 9, 8 হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ আর 9 হচ্ছে স্পেশাল ফিচার্স অফ সাম ব্যাকটেরিয়া। ওকে, স্যার আমাদের মিডি স্ক্রিপ্ট দেখেছেন? গুড কোয়েশ্চেন, এখনো শেষ করতে পারিনি, দেখা শুরু করছি আর কি, দেখতেছি। আচ্ছা ঠিক আছে। শেষ করতে পারলে তোমাদের কাছে ইন্ডিভিজুয়াল রেসপন্স চলে যাবে আর কি। সবারটা শেষ করতে পারিনি তো, এই জন্য কারোটাই এখনো দিইনি। সবারটা শেষ হোক, তারপর একবারে সবারটা উঠাই দিব। আচ্ছা, লেকচার 11 কেউ পড়েছো, অথবা লেকচার 11 পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো, না হচ্ছে লেকচার 12টা আজকে মানে ওটা দেখা যাবে কি। ভাই, পড়ালেখা ঠিক মতো হচ্ছে তো? প্রচুর অ্যাসাইনমেন্ট স্যার, এত অ্যাসাইনমেন্ট মানে কি আর পড়বো, ওগুলা করতে করতে সময় চলে যায়। প্রতি সাবমিশন আর সাবমিশন। মানে প্রতি সপ্তাহে কয়টা করে অ্যাসাইনমেন্ট থাকে? অনেকগুলো নাকি? হ্যাঁ অনেকগুলো থাকে, আমি গতকালকে একটা সাবমিট করলাম, আবার কালকে একটা আছে, ওটা ধরিই নাই গতকালকের জন্য, ওটা আজকের মধ্যে করে আর কি শেষ করতে হবে। তাহলে লেগেই থাকে একটার পর একটা। পড়াশোনা করো কখন তোমরা? ওই যা হচ্ছে, যদি লেকচার রিলেটেড হয় অ্যাসাইনমেন্ট গুলা, তখন একটু পড়া হয়ে যায় অনেক ঘাটাঘাটি করতে করতে। আর কুইজ আসলে পড়তে হয়, এগুলা নিয়েই পড়তে হয়, কি করব। প্রেশার দিতে তো দিতে ল্যাব। বেশি দিতেছে। জি স্যার, ল্যাব আচ্ছা, করবে না? নেক্সট সেমিস্টারে ল্যাব খোলা ডিপেন্ড করতেছে হচ্ছে ইয়ার উপর আর কি, কি বলে, ভার্সিটি খোলার উপরে আর কি। হ্যাঁ, আচ্ছা মানে তোমার মনে প্রি অ্যাডভাইজিং এ হচ্ছে ল্যাব গুলো দেখতেছো, এই ল্যাব কোর্স গুলো আছে, কিন্তু এটা পুরোপুরি ডিপেন্ড করে ভার্সিটি খোলার উপর। আচ্ছা, নেক্সট সেমিস্টার কিন্তু ভার্সিটি খুলুক আর নাই খুলুক, কোর্সের সব অনলাইনে হবে, ঠিক আছে? তাহলে স্যার ওটা ঝামেলা হয়ে যাবে না যদি এক্সেপ্ট শুধু ল্যাব কোর্স। হ্যাঁ, বলো। মানে যদি ল্যাবে কাজ করি আবার হচ্ছে অনলাইনে ক্লাস? ইয়া, এই ঝামেলা হওয়া উচিত, বাট সামহাউ মানে ভার্সিটি এরকম চিন্তা করতেছে যে শুধু ল্যাব কোর্স গুলো হচ্ছে চলবে আর কি। তাও ল্যাব কোর্স হবে লিমিটেড সিট নাম্বার, ইউজুয়ালি তো আমরা 20 জন করে নেই পার ল্যাব কোর্সে, এবার 10 জন করে নেওয়া হবে আর কি। আচ্ছা, না যদি মানে ভার্সিটি থিসিস খুলে, তো হ্যাঁ, শুরু করা দরকার ছিল স্যার আমার। তো থিসিসের ল্যাব আমরা খুলবো কিনা এখনো কিন্তু শিওর না। আমার তো লাস্ট অ্যাডভাইজিং হয়ে গেছে, আমার কোর্সও নাই।
হ্যাঁ, তোমাদের তো প্রাইমারি এসে বসে আছে, ভার্সিটি খুললেই তো কাজটা করতে পারতা। ওই তোমাদের করার মতো প্রাইমার আছে, আমাদের আমার হাতেই আছে আর কি। প্রাইমার গুলো দিয়ে একটা টেস্ট করতে পারলে হয়ে যেত আর কি। আচ্ছা আচ্ছা। তোমাকে এটি লাস্ট সেমিস্টার? হ্যাঁ মানে কোর্সের জন্য লাস্ট সেমিস্টার, আর ইন্টার্নশিপের প্রেজেন্টেশনটা দেয়া হয় নাই এখনো। স্যার ওটা কি ইন্টার্নশিপ অনলাইনে হবে যদি ইন্টার্নশিপের প্রেজেন্টেশন দিতে ইন্টার্নশিপ চাই? কোথায় করছো? বাংলাদেশ কলেজ উত্তর আধুনিক যেটা, ওটায়। কোথায় কি এটা, বাংলাদেশ কি? উত্তরা আধুনিক মেডিকেল, ওটার ও আগে নাম আচ্ছা ছিল আচ্ছা। বাংলাদেশ মেডিকেল, তো ওটাই বলে ফেলি। এই বাংলাদেশ মেডিকেল কোইটা নাকি? বাংলাদেশ মেডিকেল তো ইয়াতে, না স্যার, ধানমন্ডিতে। এটার আগের নামটা ছিল বাংলাদেশ মেডিকেল, ওটার মানে চেঞ্জ হয়েছে কয়েক বছর, কিন্তু ওই সব প্রথম থেকে বলতে বলতে ওটাই বলা হয়ে যায়। ওকে, সরি। আচ্ছা, তোমাদের আম, আহ, কি জানি বলে এটাকে, ইন্টার্নশিপ ডিফেন্স, ইভেন থিসিস ডিফেন্স এখন অনলাইনই হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আমি তাহলে ওই পেপার সাবমিটটা কিভাবে করব? বইটা যে দিতে হয়। আচ্ছা, বই পরে যেটা হচ্ছে সফট কপিটা হচ্ছে ওই ইয়াকে পাঠিয়ে দিবা, কোঅর্ডিনেটরকে পাঠিয়ে দিবা। আচ্ছা। ঠিক আছে। আর জি তোমার জি। তোমার তো ওইটার জন্য কন্ট্যাক্ট করছে কি মাহবুব স্যারের সাথে না? হ্যাঁ মাহবুব স্যারের সাথে। তাহলে মাহবুব স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিও। আর অ্যারেঞ্জ তো করবে হচ্ছে কোঅর্ডিনেটর শোয়েব ভাই, সো হচ্ছে ওই মাহবুব স্যারের সাথে কন্ট্যাক্ট করে পরে শোয়েব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো। আমরা অনলাইনে নিচ্ছি। আমার দুইটা স্টুডেন্ট হচ্ছে ওরা অবশ্য বায়োটেকের, এরা হচ্ছে এই থিসিস ডিফেন্স দিল, যে অরফা কি জানি আফরা আর আম, আফরারা দিল আর কি। হ্যাঁ, আচ্ছা তো আমরা এখন নিচ্ছি, আর তোমার হচ্ছে ওই অনলাইনেই নিচ্ছি আর কি। তো তুমি চাইলে ওটা অনলাইনে দিয়ে দিতে পারো আর কি। তো তোমাকে আচ্ছা এটি আচ্ছা। লাস্ট সেমিস্টার না? হ্যাঁ স্যার, কোর্সের তো ওটাই পড়ার নাই। ওকে, তাহলে শুধু থিসিস বাকি থাকবে। ওকে, হ্যাঁ না থিসিসটা এখন বাকি। না, এই জন্য কিন্তু একটা জিনিস আমরা এখন করতেছি, অ্যালাউ করতেছি, সেটা হচ্ছে ওই তোমার যারা হচ্ছে মানে এখন কাজ শুরু করতে পারেনি বা শুধু থিসিসের জন্য আটকায় আছে, ওরা যদি রিভিউ লেখে তাহলে রিভিউটাকেও হচ্ছে থিসিস হিসেবে কাউন্ট করা হয়। এটা আগেও হয়, আগেও হতো আর কি, এখনো হচ্ছে আর কি। স্যার আমি এটা দিহানকে বলেছিলাম, আমি আর দিহান একসাথে করার কথা, তো ও রাজি হয় না আসলে। কাজ শিক্ষা হয়নি তো কোনো কিছু, রিভিউ লিখলে আর হুম শেখা হুম হুম। হবে না। আমরা যখন ইন্টার্নশিপটা করলাম তখন জাস্ট দেখলাম, কিছু করতে দেয়নি, যে যদি ভুল করে ফেলি না, হাতে আর ওভাবে স্বাভাবিক করা হয়নি। স্বাভাবিক, ওই কয়েকদিনে তো আসলে হুম। আচ্ছা দেখো, অসুবিধা নেই, পরে হচ্ছে কিছু একটা চিন্তা করা যাবে আর কি। হ্যাঁ, এই আচ্ছা। সেমিস্টারটা শেষ করো, এখন তো আসলে চাইলেও এই মাসে আর কিছু করতে পারবে না, আই গেস এই মাসে অনেক অনেক প্রেশারে আছে তোমরা যথেষ্ট। হ্যাঁ ওটাই স্যার। আচ্ছা ভাই, তো এই এই কুইজ তো কয় তারিখে জেনে দিলাম? সেপ্টেম্বরের 13 তারিখে কিন্তু কুইজ। হ্যাঁ, ওই সিলেবাস হচ্ছে লেকচার 8 আর 9। কোয়েশ্চেন হবে মিড টার্মের মতন, তবে মিড টার্মের মতো ডেফিনেটলি এতগুলো কোয়েশ্চেন থাকবে না, অল্প কয়েকটা কোয়েশ্চেন থাকবে, এবং সময় হবে অ্যারাউন্ড 4 to 5 আওয়ার্স, 4 থেকে 5 ঘন্টা। আচ্ছা, তোমাদের যদি লেকচার 11 পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি লেকচার 12টা একটু রিভিউ দিয়ে দিই। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেকচার। ভাইরাস ভাইরাস নিয়ে দুইটা লেকচারই আছে, লেকচার 11 আর লেকচার 12। সেগুলো একটু ভালো মতো করতে হবে। মানে পরবর্তীতে তোমাদের ভাইরোলজি আলাদা কোর্সই আছে, কিন্তু এই MIC 101 এই দুটোই হচ্ছে ভাইরাসের উপরে। এক সেকেন্ড। ওকে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। লেকচার 11 তো ছিল হচ্ছে ভাইরাসের উপর, কি বলা যায় বেসিক আর কি, মানে ভাইরাসের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, নোমেনক্লেচার, স্ট্রাকচার, এগুলোর উপর আর কি। হ্যাঁ, আর লেকচার 12 হচ্ছে ভাইরাসের রেপ্লিকেশন, মেইনলি হচ্ছে রেপ্লিকেশন নিয়ে আমরা আলোচনা করবো, মানে ভাইরাস কিভাবে মাল্টিপ্লাই করে আর কি ইন দ্য হোস্ট সেল। ঠিক আছে।
আচ্ছা, এখন এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের তো ভাইরাস আছে। অ্যানিমাল ভাইরাস আছে, বিভিন্ন ধরনের প্ল্যান্ট ভাইরাস আছে। আবার কিছু ভাইরাস আছে যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে পারে। এই ভাইরাসগুলোকে বলা হয় ব্যাকটেরিওফাজ। সেই ব্যাকটেরিওফাজ কিন্তু কোনো ব্যাকটেরিয়া না, হ্যাঁ? ব্যাকটেরিওফাজ হচ্ছে সেই ভাইরাসগুলোকে ব্যাকটেরিওফাজ বলা হয় যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে আর কি, হ্যাঁ? ব্যাকটেরিওফাজ হচ্ছে জেনারেল নেম। ফর এক্সাম্পল ধরো ইকোলাই তো একটা ব্যাকটেরিয়া। ইকোলাইকে যে ভাইরাসগুলা ইনফেক্ট করে সেই ভাইরাসগুলোকে বলা হয় ধরো কোলিফাজ আর কি, হ্যাঁ? ইকোলাই থেকে কোলিফাজ। ওকে, সো ব্যাকটেরিওফাজ হচ্ছে জেনারেল নেম। আর হচ্ছে ওই ইউজুয়ালি ধরো স্পেসিফিক্যালি যেটা করা হয় ঠিক যেই ব্যাকটেরিয়াটাকে ইনফেক্ট করে সেই ব্যাকটেরিয়া অনুযায়ী তাকে নাম দেওয়া হয় আর কি। শেষে ওই নর্মালি জাস্ট ফাজ শব্দটা অ্যাড করে দেওয়া হয় আর কি। ওকে, আচ্ছা, সো এই চ্যাপ্টারটা হচ্ছে রেপ্লিকেশনের উপরই, কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে ব্যাকটেরিওফাজ নিয়েই মেইনলি কথা বলবো আর কি, হ্যাঁ? আচ্ছা, আর এই রেপ্লিকেশনের ক্ষেত্রে ভাইরাস দুইটা সাইকেল ফলো করে। ওকে, দুইটা যে কোনো একটা, একই অ্যাট এ টাইমই তো দুইটা করতে পারে না, দুইটা যে কোনো একটা। একটা হচ্ছে লাইটিক সাইকেল, আর একটাকে বলা হয় লাইসোজেনিক সাইকেল। তো লাইটিক সাইকেলের ক্ষেত্রে কি হয়, লাইটিক সাইকেলের ক্ষেত্রে ভাইরাসটা হচ্ছে, ভাইরাসকে আমরা তো জানি ভাইরাস হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার, মানে তারা তো সেলের বাইরে, মানে হোস্ট সেলের বাইরে তো রেপ্লিকেশন করতেই পারে না। সো লাইটিক সাইকেলের ক্ষেত্রে ভাইরাস হোস্ট সেলে, হোস্ট সেলের ভিতরে যাওয়ার পর হোস্ট সেলের মেশিনারিজ ইউজ করে, মেশিনারিজ বলতে কি ধরো প্রোটিন সিনথেসিসের মেশিনারিজ, তারপরে নিউক্লিক অ্যাসিডের কপি বানানোর মেশিনারিজ, ওকে, মেটাবলিজমের মেশিনারিজ। এনিওয়ে, লাইটিক সাইকেলের ক্ষেত্রে ভাইরাস ধরো হোস্ট সেলকে ইনফেক্ট করে হোস্ট সেলের ভেতরে গেল, গিয়ে হচ্ছে তার সবকিছু তৈরি করলো, মানে সোজা কথা অনেকগুলো ভাইরাস তৈরি করলো, তৈরি করার পরে সে হোস্ট সেলটাকে লাইস করে দেয়। লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা, ডিস্ট্রয় করা। হোস্ট সেলকে এরকম লাইসিস করে সে হোস্ট সেল থেকে বাইরে বের হয়ে যায় আর কি, হ্যাঁ? এই জন্য এটাকে লাইটিক সাইকেল বলে। তো ধরো T4 এই কয়টা T2 T4 T5 T7 সেক্টর, এগুলো হচ্ছে কয়েকটা হচ্ছে ভাইরাস যারা হচ্ছে লাইটিক সাইকেল ফলো করে আর কি, হ্যাঁ? আচ্ছা, আর এগুলো হচ্ছে বেসিক্যালি ব্যাকটেরিওফাজ আর কি, হ্যাঁ? সো এদেরকে হচ্ছে লাইটিক ব্যাকটেরিওফাজ বলে। ওকে, মানে এই ভাইরাসগুলো এগুলো হচ্ছে লাইটিক ব্যাকটেরিওফাজ। তারা ব্যাকটেরিওফাজ এন্ড ফলো দ্য লাইটিক সাইকেল। আচ্ছা, তাহলে লাইসোজেনিক সাইকেল কি? আচ্ছা, লাইসোজেনিক সাইকেলের ক্ষেত্রে হচ্ছে এই ভাইরাসগুলো হোস্ট সেলকে ইনফেক্ট করার পরে তারা যে কাজটা করে তারা হচ্ছে নিজেদের নিউক্লিক অ্যাসিডটাকে হোস্ট সেলের নিউক্লিক অ্যাসিডের মধ্যে ইন্টিগ্রেট করে দেয়, করে দিয়ে এই অবস্থায় হচ্ছে বছরের পর বছর অসীম সময় পর্যন্ত থাকতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা, এইটার ব্যাপারে ডিটেলসটা আরো বলতেছি। এই নিয়ে তোমার যেই ভাইরাসগুলো হচ্ছে এই লাইসোজেনিক সাইকেল ফলো করে সেগুলোকে হচ্ছে টেম্পারেট ফেজ বলা হয়। ওকে, মানে টেম্পারেট ফাজ হচ্ছে সেই ব্যাকটেরিয়া গুলো যারা হচ্ছে লাইসোজেনিক সাইকেলটা ফলো করে। ঠিক আছে, আচ্ছা, আর এই লাইসোজেনিক সাইকেলের ক্ষেত্রে বা এই টেম্পারেট ফাজ গুলা যখন হচ্ছে তারা তাদের নিউক্লিক অ্যাসিডটা, হ্যাঁ, ধরো ডিএনএটা হচ্ছে হোস্টেড ডিএনএ এর মধ্যে ইন্টিগ্রেটেড বা ইনকর্পোরেটেড অবস্থায় থাকে, তখন এটাকে বলা হয় প্রোফেজ। ওকে, আচ্ছা, আচ্ছা, এই দুইটা সাইকেলের ব্যাপারে একটু তোমাদের ডিটেলস এখন বলি আর কি, হ্যাঁ? এটা হচ্ছে লাইটিক সাইকেল। আচ্ছা, ঠিক আছে, লাইটিক সাইকেলটা আগে বলি। আচ্ছা, এই লাইটিক সাইকেলের এটা হচ্ছে তো কতগুলো স্টেপ আছে আর কি, হ্যাঁ? মানে এই রেপ্লিকেশনের সময় স্টেপের শুরু হয় ইনফেকশন দিয়ে, মানে ভাইরাস হচ্ছে হোস্ট সেলকে ইনফেক্ট করবে। আচ্ছা, এখানে এক্সাম্পল হিসেবে ব্যাকটেরিওফাজ নিয়ে যেহেতু বলা হয়েছে, সেই ক্ষেত্রে হোস্ট সেলটা কি ব্যাকটেরিয়া আর কি, হ্যাঁ? আচ্ছা, তো একদম শুরুতে কি হয়, ওই ব্যাকটেরিওফাজটা সেই হোস্ট সেলের সাথে অ্যাটাচ করে। এবং হোস্ট সেলের আসলে কোথায় অ্যাটাচ করবে? সেল সেল ওয়ালে তো, হ্যাঁ? আচ্ছা, এখন এই ভাইরাস, ধর এই ভাইরাসটা এই ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, সে কিন্তু এই ব্যাকটেরিয়া যে কোনো জায়গাতে অ্যাটাচ করবে না। ওকে, সো এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালে এই ভাইরাস অ্যাটাচ করার মতন জায়গা থাকে আর কি, হ্যাঁ? ওকে, সো এগুলাকে আমরা রিসেপ্টর বলতে পারি। সো এই ব্যাকটেরিয়াটাতে হচ্ছে এরকম রিসেপ্টর থাকবে, যে রিসেপ্টরে এসে ভাইরাসটা বাইন্ড করতে পারে। ঠিক আছে, এটাকে আমরা অ্যাটাচমেন্ট বলতেছি। অ্যাটাচ করার পর যেটা হয়,
এই ব্যাকটেরিওফাজ হচ্ছে এক ধরনের এনজাইম রিলিজ করে, যে এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম। হ্যাঁ, এই লাইসোজাইম যে কাজটা করে, যে ধরো এই এটা তো হচ্ছে ভাইরাসটা, হ্যাঁ, এই যে হচ্ছে অ্যাটাচ করলো ব্যাকটেরিয়ার সাথে ওয়ালে। লাইসোজাইম এনজাইমটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার ওয়ালটাকে যে জায়গায় অ্যাটাচ করলো সেটাকে হচ্ছে আহ, ইয়ে করতে পারে, ডিজলভ করে দিতে পারে। হ্যাঁ, মানে লাইসোজাইম এনজাইমটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে ড্যামেজ করে। ড্যামেজ করলে সেখানে কি, সেটা তো সেখানে একটা হচ্ছে প্যাসেজের মতো তৈরি হয় আর কি। হ্যাঁ, সেল ওয়াল ড্যামেজ হয়ে গেছে, ওকে, ওপেন হয়ে গেছে। সো দেন ভাইরাস হচ্ছে তার যে, আমরা তো জানি কি পুরো ভাইরাস কিন্তু কখনো হোস্টের বডিতে ঢুকে যায় না, ওকে, ইউজুয়ালি। কিছু অ্যানিমেল ভাইরাস আছে, একটু এক্সেপশন আছে ওইটা পরে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে ভাইরাস শুধু তার যে নিউক্লিক অ্যাসিডটা, ব্যাকটেরিয়া ফার্স্ট তো ডিএনএ ভাইরাস আর কি। হ্যাঁ, শুধু তার নিউক্লিক অ্যাসিড, এই ক্ষেত্রে ডিএনএটা হচ্ছে কি করবে, হোস্ট সেলের ভিতরে ইনজেক্ট করবে, পুশ করবে, ঠিক আছে। সো বডি বাইরে থেকে যাবে, যেটা হচ্ছে বডিটা কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন কোটা, শুধু হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা ভেতরে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, ভেতরে চলে যাওয়ার পরে যেই কাজটা হবে, তখন হচ্ছে এই ভাইরাল ডিএনএ হচ্ছে এখন হোস্ট সেলের ভিতরে, সে হচ্ছে হোস্ট সেলের মেশিনারি গুলাকে হাইজ্যাক করবে, প্রোটিন সিনথেসিস মেশিনারিজ, ডিএনএ রেপ্লিকেশন মেশিনারিজ, ওকে। সো কি হবে, ধরো একটা হচ্ছে এই যে তার ভাইরাসের যে ডিএনএ, সে হচ্ছে হোস্ট সেলের তোমার ডিএনএ সিনথেসিস মেশিনারিকে হাইজ্যাক করে তার নিজের ডিএনএর অনেকগুলো কপি বানাবে। হ্যাঁ, এটাকে রেপ্লিকেশন বলা হয়, ডিএনএ রেপ্লিকেশন, ওকে। সো ভাইরাস অনেকগুলো নিজের ডিএনএ কপি বানাবে, প্লাস হচ্ছে বিভিন্ন যে ভাইরাল প্রোটিন আছে না, এই ভাইরাল প্রোটিন গুলো হচ্ছে সিনথেসিস করবে আর কি, ওকে, ওই হোস্ট সেলের মেশিনারিজ গুলো ইউজ করে, ওকে। আচ্ছা, করার পরে এখন অনেক ভাইরাল পার্টিকেল হবে এখানে, অনেক ভাইরাল ডিএনএ হবে এখানে। তারপরে যেগুলো হবে, এই বিভিন্ন পার্ট গুলা অ্যাসেম্বলড হবে, সেলফ অ্যাসেম্বল অ্যাসেম্বল হয়ে এটা পরিপূর্ণ বা কমপ্লিট ভাইরাস তৈরি হবে, ভাইরাস পার্টিকেল, ঠিক আছে। হওয়ার পরে তারা হচ্ছে এই যে যে হোস্ট সেল তাকেই হচ্ছে লাইস করবে, ডিস্ট্রয় করে সেখান থেকে হচ্ছে ভাইরাস গুলো বের হয়ে যাবে হোস্ট সেল থেকে, ঠিক আছে। এই জন্য যেহেতু হচ্ছে আলটিমেটলি হোস্ট সেলটাকে লাইসিস করে দেয়, সেই জন্য এটাকে বলা হয় লাইটিক সাইকেল, ওকে। এই যে বিভিন্ন ইভেন্ট গুলো, স্টেপ গুলো বললাম, এগুলো নাম আছে, অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন, বায়োসিনথেসিস, ম্যাচুরেশন, রিলিজ, ওকে। বললেই বুঝবা, সহজ জিনিস। আচ্ছা, এইটা তো ছিল লাইটিক সাইকেল। হ্যাঁ, এই যে এখানে ওই জাস্ট ওই স্টেপ গুলোই একটু মানে ব্রিফলি বলা হয়েছে আর কি, আমি যেগুলো বললাম সেগুলো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা হচ্ছে লাইসোজেনিক সাইকেল নিয়ে কথা বলবো। তো লাইসোজেনিক সাইকেল নিয়ে কথা বলার আগে এই হোস্ট সেল থেকে যে ভাইরাস রিলিজ হয় সেটা নিয়ে আরেকটু কথা বলি, ডিফারেন্ট একটা ভাইরাস নিয়ে। সেটা কি, আচ্ছা, এটা তো হচ্ছে এই ব্যাকটেরিওফাজ নিয়ে। হ্যাঁ, তারা ডিস্ট্রয় করে বের হয়ে গেছে। সব ভাইরাসই যে এইভাবেই বের হয়ে গেছে যে হোস্ট সেলটাকে ডিস্ট্রয় করে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, যেমন ধরো আমরা এনভেলপ ভাইরাসের নাম শুনেছি না? এনভেলপ ভাইরাস কি, এই যে এটা তো ব্যাকটেরিওফাজ, এটা এনভেলপ না। হ্যাঁ, এর কোনো এনভেলপ নেই। এর হচ্ছে ভিতরে ডিএনএ আছে, তার উপর বাইরে হচ্ছে প্রোটিন কোট আছে, কোনো এনভেলপ নেই। এনভেলপ ভাইরাস গুলো যখন রিলিজ হয় তখন একটু ডিফারেন্ট ওয়েতে রিলিজ হয়। যেমন যেমন ধরো কিছু এনভেলপ ভাইরাস আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আলফা ভাইরাস। হ্যাঁ, এটা একটা এনভেলপ ভাইরাস। এই এনভেলপ ভাইরাস গুলো যখন হোস্ট সেল থেকে রিলিজ হয়, হ্যাঁ, তারা এক্ষেত্রে হোস্ট সেলকে ডিস্ট্রয় করে রিলিজ হতে পারে। হোস্ট সেল থেকে যখন রিলিজ হয় তখন তারা হোস্ট সেলের যে প্লাজমা মেমব্রেনটা থাকে সেটা নিয়ে বের হয় আর কি, নিয়ে সেটাকেই হচ্ছে একটা কোড বানায় ফেলে, ওকে। যেমন ধরো এটা হচ্ছে হোস্ট সেল, এটা হচ্ছে সেই ভাইরাসটা আর কি। হ্যাঁ, এই ভিতর দিয়ে নিউক্লিক অ্যাসিড আছে, তার চারিদিকে হচ্ছে প্রোটিন কোড, যেটাকে আমরা ভাইরাল ক্যাপসিড বলি। সে বের হওয়ার সময় দেখো এই হলুদ কালার, এটা হোস্ট সেলকে নিয়ে বের হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি হোস্ট সেলটা দিয়ে নিজেকে র্যাপ করে ফেলছে আর কি, পেঁচায় ফেলছে, ওকে। মানে সে হোস্ট সেলটাকে নিজের একটা এক্সট্রা ড্রেসের মতো বানায় ফেলছে আর কি, ওকে। এই জিনিসটা হচ্ছে এনভেলাপ আর কি। হ্যাঁ, সো কিছু এনভেলাপ ভাইরাস হোস্ট থেকে রিলিজ হওয়ার সময় এইভাবে রিলিজ হয়, ওকে। রিলিজ হয়ে হোস্ট সেলের যে প্লাজমা মেমব্রেন ওটাকেই হচ্ছে নিজের এনভেলাপ হিসেবে ইউজ করে আর কি। হ্যাঁ, এটা তো হচ্ছে কার্টুন ফটো
এই ডান দিকে যেটা দেখতেছেন এটা কিন্তু রিয়েল ফটো, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তোলা। এই যে বার্ড দেখা যাচ্ছে, যে অ্যারো, যেটা এই যে অ্যারো এইখানে, এই বার্ড গুলা, মানে এটা হচ্ছে হোস্ট সেল। হোস্ট সেলের থেকে বের হওয়ার সময় ভাইরাস গুলো এরকম বার্ডিং এর মতো বের হয় আর কি। বের হওয়ার সময় হোস্ট সেলের মেমব্রেনটা কি হচ্ছে, নিজেদের বডিতে র্যাপ করায় নেয়। ইউজুয়ালি অনেক এনিমেল সেল হচ্ছে এনভেলপস, এনিমেল ভাইরাস হচ্ছে এনভেলপ ভাইরাস আর কি, তার এইভাবে রিলিজ হয়। আচ্ছা, এনিওয়ে এখন আমরা লাইসোজেনিক সাইকেল নিয়ে একটু কথাবার্তা বলি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে লাইসোজেনিক সাইকেল আছে। তো এটা দেখতে একটু কমপ্লেক্স মনে হতে পারে তোমাদের, যে লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল দুটো একসাথে দেখানো হয়েছে। আচ্ছা, ওকে, লাইসোজেনিক সাইকেল এক্সপ্লেইন করার আগে একটু ইনফরমেশন দিই তোমাদেরকে। সো অনেক ভাইরাস আছে যেগুলো হচ্ছে তারা দুইটা সাইকেলই ফলো করতে পারে, এট এ টাইম করবে না। ওকে, মানে ধরো ভাইরাসটা হচ্ছে হোস্টকে ইনফেক্ট করবে। হোস্টকে ইনফেক্ট করার পরে আইদার তারা লাইসোজেনিক সাইকেলে যাবে অথবা তারা লাইটিক সাইকেলে যাবে। ওকে, যে কোনো একটাতে যাবে। এখন কোনটাতে যাবে এগুলোর কিছু ডিটারমাইনিং ফ্যাক্টর আছে, যে কখন সে লাইসোজেনিকে যাবে, বা কেন সে লাইসোজেনিকে যাবে, বা কেন সে লাইটিকে যাবে। ঠিক আছে, তো সেম ভাইরাস হচ্ছে দুইটাতেই যেতে পারে আর কি। আবার ধরো একটা ভাইরাস সে হচ্ছে লাইসোজেনিক সাইকেলে গেল, ইনফেক্ট করার পর লাইসোজেনিক সাইকেলে গেল, যাওয়ার পরে হচ্ছে সে অনেকদিন লাইসোজেনিক সাইকেলে থাকলো। মানে একটা ভাইরাস অনেকদিন লাইসোজেনিক অবস্থায় থাকতে পারে আর কি, থাকার পরে সে একসময় হচ্ছে আবার লাইটিকে ঢুকে যেতে পারে। ওকে, সো এটা বোথ ইজ পসিবল। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাকটেরিওফাজ ল্যামডা হচ্ছে এমন একটা ভাইরাস যে হচ্ছে বোথ লাইসোজেনিক এবং লাইটিক সাইকেল দুটাতেই যেতে পারে। ওকে, আচ্ছা, এখন আমরা নাও আই উইল এক্সপ্লেইন দ্য লাইসোজেনিক সাইকেল। ওকে, আচ্ছা, সো একটু ফলো করো আর কি। হ্যাঁ, আমি কোন স্টেপ গুলো বলতেছি বা কোন স্টেপ গুলো দেখাচ্ছি, কারণ এখানে হচ্ছে দুইটা সাইকেল একবারে দেখানো হচ্ছে সাইড বাই সাইড। আচ্ছা, আমরা ব্যাকটেরিওফেজ ল্যামডা লাইসোজেনিক সাইকেলটা দেখবো। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এই এক, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সো যেই সাইকেলই হোক, লাইটিক হোক আর লাইসোজেনিক হোক, ফার্স্ট স্টেপ কি, ভাইরাসটা হচ্ছে ইনফেক্ট করবে এই হোস্ট সেলটাকে। হ্যাঁ, সো ফার্স্ট স্টেপে হচ্ছে ভাইরাস হচ্ছে হোস্ট সেলের সাথে অ্যাটাচ করবে, অ্যাটাচ করার পর সে হোস্ট সেলের সেল ওয়ালে ড্যামেজ করবে, করে হচ্ছে তার এই ব্যাকটেরিওফাজ ল্যামডা একটা ডিএনএ ভাইরাস। হ্যাঁ, তো সে তার ডিএনএটাকে হচ্ছে হোস্ট সেলের ভেতরে ইনজেক্ট করে দিবে। ওকে, আচ্ছা, হোস্ট সেলের ভেতরে ইনজেক্ট করার পরে এটা লিনিয়ার ডিএনএ থাকছিল ভাইরাসেরটা, সে হচ্ছে হোস্ট সেলের ভিতরে এরকম সার্কুলার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে কমন। ইনফেক্ট করলো, ভাইরাসের ডিএনএ হোস্ট সেলের ভেতর ঢুকে এরকম সার্কুলার হয়ে গেল। তারপরে আইদার লাইসোজেনিকে যাবে বা লাইটিকে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা যেহেতু লাইসোজেনিক নিয়ে কথা বলতেছি, সো লাইসোজেনিকে কিভাবে যাবে সেটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই স্টেপের পরে, এই স্টেপ হওয়ার পরে হয় কি, এই ভাইরাসের বিভিন্ন ধরনের প্রোটিন এক্সপ্রেস হওয়া শুরু করে। আচ্ছা, প্রোটিন এক্সপ্রেস মানে হচ্ছে ভাইরাস রিলেটেড যে প্রোটিনগুলো সেগুলো তৈরি হওয়া শুরু করে, সিনথেসিস হওয়া শুরু করে। হ্যাঁ, এখন ধরে ইনফেক্ট হওয়ার পর এই অবস্থায় আছে, হওয়ার পরে রিপ্রেসর প্রোটিন নামে একটা প্রোটিন আছে। রিপ্রেসর প্রোটিন, যার কাজ হচ্ছে রিপ্রেস করা। আচ্ছা, এই রিপ্রেসর কাকে রিপ্রেস করে একটু পরে বলতেছি। হ্যাঁ, এই রিপ্রেসর প্রোটিন যদি, মানে এই স্টেপের পরে, হ্যাঁ, এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপের পরে যদি রিপ্রেসর প্রোটিনটা সিনথেসিস হয়, তখন সে লাইসোজেনিক সাইকেলে যায়। ঠিক আছে, আসলে রিপ্রেসর প্রোটিনটা যেই কাজটা করে, সে হচ্ছে একটা ভাইরাসের কি থাকে, অনেক কিছু থাকে না বডি পার্টে, তো ধরো ক্যাপসিড থাকে। ওকে, ক্যাপসিড ইজ মেড অফ ক্যাপসোমাস প্রোটিন। ওকে, সো এই রিপ্রেসর প্রোটিন যেই কাজটা করে, সে হচ্ছে ভাইরাসের এই যে প্রোটিন গুলা, বিভিন্ন ধরনের প্রোটিন, স্পেশালি ক্যাপসিড প্রোটিন, এগুলো হচ্ছে এক্সপ্রেস হতে দেয় না, মানে এই প্রোটিন গুলো তৈরি হতে দেয় না, সিনথেসিস হতে দেয় না। ওকে, সো যেহেতু এগুলোকে সে রিপ্রেস করে, সো ভাইরাসটা লাইটিক সাইকেলে যেতে পারে না। ওকে, ইনস্টিড কি হয়, এই ভাইরাসের যে ডিএনএটা, সেই ডিএনএটা হচ্ছে এই হোস্টের ডিএনএর সাথে ইন্টিগ্রেট হয়ে যায়।
কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা এটা কি কালার, বেগুনি কালার না পার্পল কি বলা, আচ্ছা এটা মানে পার্পল। হ্যাঁ, এই যে পার্পলটা হচ্ছে হোস্টেড ডিএনএ আর এই পিঙ্কটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, কিন্তু ইন্টিগ্রেট হয়ে গেছে। ওকে, আচ্ছা এই কাজটা হতে গেলে একটা এনজাইমের হেল্প লাগে, এই ইন্টিগ্রেজ নামে একটা এনজাইম আছে, এই এনজাইমটা এই কাজ করে আর কি। হ্যাঁ, তো ভাইরাল ডিএনএটাকে হচ্ছে আর এই হোস্টের ডিএনএর সাথে ইন্টিগ্রেট করায় দেয় আর কি। হ্যাঁ, সেটা কখন হবে, যখন হচ্ছে এই স্টেপটার পরে এই রিপ্রেসর প্রোটিনটা হচ্ছে এক্সপ্রেস করবে, ওকে, মানে রিপ্রেসর প্রোটিনটা তৈরি হবে। ওকে, আচ্ছা যে ইন্টিগ্রেট যখন হয়ে গেল, তো এটা হচ্ছে প্রোফেজ হয়ে গেল, কারণ এই যখন ইন্টিগ্রেটেড অবস্থা থাকে তখন এটাকে প্রোফেজ বলে। হ্যাঁ, প্রোফেজ ইজ জাস্ট এটা। আচ্ছা যে এই অবস্থায় যখন থাকে না, ওকে, আচ্ছা এই অবস্থায় যখন থাকে, এই অবস্থায় এটা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম পর্যন্ত থাকতে পারে এই অবস্থায় ভাইরাসটা। ওকে, মানে এটা কোনো নির্দিষ্ট সময় নেই, এটা কতদিন থাকবে, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, দেয়ার ইজ নো ফিক্সড টাইম। ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম পর্যন্ত এই অবস্থায় থাকতে পারে, মানে ভাইরাসের ডিএনএটা হোস্টের ডিএনএর সাথে এরকম ইন্টিগ্রেট অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবং এই অবস্থার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন এই অবস্থায় থাকে, মানে প্রোফেজ অবস্থায় থাকে, অন্য কোনো টেম্পারেট ফেজ মানে ভাইরাস কিন্তু তখন আর এই সেলটাকে, এই হোস্ট সেলটাকে ইনফেক্ট করে না। হ্যাঁ, যখন অলরেডি একটা হোস্ট সেলের মধ্যে ভাইরাল ডিএনএ এরকম ইন্টিগ্রেট হয়ে থাকে, তখন না অন্য ভাইরাস এই সেলটাকে আর ইনফেক্ট করতে পারে না আর কি। আচ্ছা, যাই হোক, আচ্ছা এই অবস্থায় মানে ইনফেক্ট করে গেছে। হ্যাঁ, এখন এই অবস্থায় হচ্ছে এই ভাইরাসের ডিএনএ এখন আর আলাদাভাবে না রেপ্লিকেট করতে পারে না, সেই ইন্টিগ্রেটেড অবস্থায় আছে তো হোস্টের সাথে, সো আলাদাভাবে আর ভাইরাল ডিএনএটার কপি তৈরি হতে পারে না, নাম্বার বৃদ্ধি হতে পারে না। সো কখন তাহলে কিভাবে এটা কপি বের হয়, মানে কপি তৈরি হয়, যখনই হচ্ছে এই হোস্ট সেল নিজে যখন মাল্টিপ্লাই করে, মানে এটা তো ব্যাকটেরিয়াল সেল, সেই 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়। তো যখন এই হোস্ট সেল মাল্টিপ্লাই করে, তখন হচ্ছে হোস্ট সেল মাল্টিপ্লাই করার সময় কি হোস্ট সেলের ডিএনএ তো কপি তৈরি হয় না, ধরো 1টা থেকে যখন 2টা হবে, 2টা কপি তৈরি হলো, তখন হোস্ট সেলের ডিএনএর সাথে সাথে ভাইরাসের ডিএনএটাও কপি হয়। ওকে, কারণ ভাইরাসের ডিএনএ হোস্ট সেলের ডিএনএ হোস্টের ডিএনএ এর সাথে ইন্টিগ্রেট করেছে। তো যখনই হচ্ছে হোস্ট সেল মাল্টিপ্লাই করে, তখনই হচ্ছে ওই হোস্ট সেলের ডিএনএ সাথে সাথে ভাইরাসের ডিএনএটাও কপি তৈরি হয়। ওকে, এবং এইটা হচ্ছে অসীম সময় পর্যন্ত চলতেই পারে আর কি। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে একবার যদি ভাইরাসের ডিএনএটা, এটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। হ্যাঁ, এটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। আচ্ছা, এখন একবার ধরো ভাইরাসের ডিএনএটা হোস্ট সেলের ডিএনএ এর সাথে ইন্টিগ্রেট করলো, এ কি মানে তাহলে কি সে আর এখান থেকে বের হবে কি হবে, সেটা ইন্ডিকেট করে আছে। ওকে, বিভিন্ন ভাবে ইনডিউস হতে পারে এই অবস্থায় থাকলে। হ্যাঁ, বিভিন্ন ভাবে ইনডিউসের মধ্যে একটা হচ্ছে ধরো রেডিয়েশন, যদি এরকম রেডিয়েশন মানে রেডিয়েশন দিয়ে এক্সপোজড হয় এই সেলগুলো, তখন এই ইনডিউস হয়ে এই ভাইরাসের যে প্রোফেজ, যে হ্যাঁ ভাইরাস ডিএনএটা সে হচ্ছে হোস্ট সেল থেকে, হোস্ট সেলের ডিএনএ থেকে আলাদা হয়ে যেতে পারে, গিয়ে আবার এই অবস্থায় চলে আসতে পারে আর কি। ওকে, আচ্ছা, যেটা বিভিন্ন ধরনের এরকম ইনডিউসার আছে আর কি, এর মধ্যে হচ্ছে রেডিয়েশন হচ্ছে একটা। তো যে জিনিসটা হয় বেসিক্যালি, আচ্ছা এই লাইসোজেনিক অবস্থায় কেন থাকে, কারণ হচ্ছে ভাইরাসের এই রিপ্রেসর প্রোটিনটা তৈরি হয় দেখে। হ্যাঁ, রিপ্রেসর প্রোটিন বাকি সব প্রোটিনকে রিপ্লেস করে রাখে, তো সে হচ্ছে মানে বাকি সব ভাইরাল প্রোটিনকে রিপ্লেস করে রাখে, এই জন্য হচ্ছে এই অবস্থায় থাকে। তো যখন হচ্ছে ধরো রেডিয়েশন দিয়ে এক্সপোজ হলে এই রিপ্রেসর প্রোটিনটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, মানে রিপ্রেসর প্রোটিনটা নষ্ট হয়ে যায়, আর কাজ করে না। ঠিক আছে, তো যখন রিপ্রেসর প্রোটিনটার কাজ করে না, তখন হচ্ছে তোমার এই আদার যে ভাইরাল প্রোটিন গুলো, ধরো ক্যাপসিড প্রোটিন, হ্যাঁ এগুলা তৈরি হতে থাকে আর কি। হ্যাঁ, এবং রিপ্রেসর প্রোটিন না থাকার কারণে এই ভাইরাল যে ডিএনএটা যেটা হোস্টের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় ছিল, সেরকম এক্সাইজড হয়। এক্সাইজড মানে হচ্ছে হোস্টেল থেকে আলাদা হয়ে যায়, হোস্টেল থেকে বের হয়ে এসে আলাদা হয়ে যায়। ঠিক আছে, ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম এই ভাইরাসের যে বিভিন্ন প্রোটিন, যে ক্যাপসিড প্রোটিন, হ্যাঁ, তারপর ভাইরাসের ডিএনএ হচ্ছে নিজে নিজে মাল্টিপ্লাই করতে থাকে, তখন সে আর হোস্ট সেলের উপর ডিপেন্ডেন্ট থাকে না, এক হোস্ট সেলের উপর সে অনেকগুলো কপি তৈরি করতে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ওই ভাইরাসের তৈরির জন্য যে বিভিন্ন প্রোটিন দরকার, ধরো তার কোড তৈরি করতে গেলে প্রোটিন দরকার, ক্যাপসোমিয়ার। ওকে, সেগুলা সিনথেসিস করতে থাকে আর কি, বায়োসিনথেসিসের
ফলে সে কিন্তু অলরেডি লাইটিক সাইকেলে ঢুকে গেছে এখন। ওকে, এক্সাইটেড হয়ে সে যখন এই কাজগুলো করা শুরু করলো, বিভিন্ন প্রোটিন এক্সপ্রেস করা শুরু করলো, নিজের ডিএনএ কপি বানানো শুরু করলো, তখনই কিন্তু সে, দ্যাট মিনস সে অলরেডি লাইটিক সাইকেলে চলে গেছে। ওকে, ঠিক আছে। সো সব বায়োসিনথেসিস করে, মানে তার বডি বিভিন্ন বায়োসিনথেসিস করবে, করে বায়োসিনথেসিসের মাধ্যমে তার হচ্ছে বিভিন্ন প্রোটিন এবং ডিএনএ তৈরি করবে, করার পরে সেলফ অ্যাসেম্বল হবে এই লাইটিক সাইকেলে যেটা হয়েছিল। হ্যাঁ, সেলফ অ্যাসেম্বল হয়ে পরিপূর্ণ ভাইরাস তৈরি হবে, তারপর এক সময় তারা হোস্ট সেলকে লাইসিস করে বের হয়ে যাবে। ওকে, সেইভাবে লাইসোজেনিক থেকে লাইটিক সাইকেলে যেতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি শুরুতে একটা কথা বলছিলাম যে ধরো ব্যাকটেরিওফেজ ল্যাম্পটা সে সেলকে ইনফেক্ট করার পরে আইদার লাইসোজেনিক যাবে অথবা লাইটিকে যাবে। আচ্ছা, কেন লাইসোজেনিকে যাবে সেটা তো আমরা দেখলাম, যদি হচ্ছে রিপ্রেসর প্রোটিনটা তৈরি হয়। ওকে, এখন কথা হচ্ছে লাইটিক সাইকেলে সে কখন যাবে, লাইসোজেনিকে না গিয়ে। ধরো ইনফেক্ট করলো, পরে সেলের ভেতর ঢুকলো, ঢুকে হচ্ছে ডিএনএ এরকম সার্কুলার হয়ে গেল, তা সে লাইটিকে কখন যাবে? আচ্ছা, লাইটিকে যেতে গেলে যেটা হয়, আরেকটা প্রোটিন, এই এই ভাইরাল অ্যাক্টিভেটর প্রোটিন C2, হ্যাঁ, এটা একটা প্রোটিন আর কি। হ্যাঁ, যদি এই প্রোটিনটা এক্সপ্রেস করে, ঠিক আছে, যদি এই প্রোটিনটা এক্সপ্রেস করে তখন সে লাইটিক সাইকেলে যাবে। মানে ধরো এই ভাইরাস হচ্ছে ইনফেক্ট করলো হোস্ট সেলকে, ডিএনএ ইনজেক্ট করে দিল, ডিএনএ সার্কুলার হয়ে গেল ভিতরে। এরপরেই কিন্তু কোন প্রোটিনটা এই স্টেপে, ধরো এই স্টেপে আছে, এই স্টেপে থাকার, এই অবস্থা থাকার পরে যেই প্রোটিনটা আগে এক্সপ্রেস হবে, কোন প্রোটিন, রিপ্রেসর প্রোটিন নাকি হচ্ছে ভাইরাল প্রোটিন, এই দুইটা প্রোটিন, সরি ভাইরাল অ্যাক্টিভেটর প্রোটিন C2, এই দুইটা প্রোটিনের মধ্যে কোন প্রোটিনটা আগে এক্সপ্রেস হবে, মানে আগে তৈরি হবে, সেটার উপর ডিপেন্ড করতেছে লাইসোজেনিক না লাইটিকে যাবে। যদি রিপ্রেসর প্রোটিন তৈরি হয়, রিপ্রেসর প্রোটিনটা হচ্ছে ভাইরাসের মোস্ট অফ দ্য আদার প্রোটিন গুলোকে তৈরি হতে দেয় না, রিপ্রেস করে রাখে, এই জন্য সে লাইসোজেনিকে যায়। ভাইরাল অ্যাক্টিভেটর প্রোটিন C2 যেই কাজটা করে, সে ওই রিপ্রেসর প্রোটিনটাকে রিপ্লেস করে। যদি এই প্রোটিনটা আগে তৈরি হয়, আগে তৈরি হয়ে গেলে সে আর রিপ্রেসর প্রোটিনটা তৈরি হতে দেয় না, প্লাস হচ্ছে সে তখন ভাইরাসের যে আদার প্রোটিন গুলা, ক্যাপসিড প্রোটিন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এই প্রোটিন গুলা তৈরিতে ইন্ডিউস করে আর কি। হ্যাঁ, সেই জন্য তখন হচ্ছে ভাইরাসটা লাইটিক সাইকেলে চলে যায়, লাইসোজেনিকে না গিয়ে। ওকে, তো তার মানে হচ্ছে যে লাইটিক সাইকেল না লাইসোজেনিক সাইকেল, লাইসোজেনিক এটা হচ্ছে ডিপেন্ড করে কোন প্রোটিনটা আগে এক্সপ্রেস করতেছে, রিপ্রেসর প্রোটিন নাকি ভাইরাল অ্যাক্টিভেটর প্রোটিন। ঠিক আছে, আবার ওই যে লাইসোজেনিকে গেলে সেটা আসলে লাইটিকে আবার আসতেই পারে থ্রু সাম অ্যাক্টিভেশন অর ইন্ডাকশন। ওকে, এগুলা পড়বা, পড়লেই বুঝবা। আচ্ছা, ফাইনাল আরেকটি জিনিস, আচ্ছা লাইটিক আর লাইসোজেনিক সাইকেল শেষ, এখন হচ্ছে আমরা ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ করব। যে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ আমরা দেখছিলাম না, এরকম হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে, মানে সব ভাইরাস না, যেই ভাইরাসগুলো হচ্ছে লাইটিক সাইকেলটা ফলো করে তাদের এরকম গ্রোথ প্যাটার্নটাকেও আমরা হচ্ছে গ্রাফিক্যালি, মানে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, এবং আমরা যদি ভাইরাসের লাইটিক সাইকেলটাকে এরকম গ্রাফে প্লট করি, গ্রাফে প্লট করা মানে গ্রাফ আঁকা আর কি। হ্যাঁ, তাহলে হচ্ছে এরকম দেখায়, এই লাল কালারের মতো। এক্স এক্সিসে হচ্ছে টাইম, ওয়াই এক্সিসে হচ্ছে ভাইরাসের নাম্বার। হ্যাঁ, এই ক্ষেত্রে নাম্বারটাকে বলা হয়, এই নাম্বারটা হচ্ছে লগ স্কেলের নাম্বার, হ্যাঁ, লগারিদমিক স্কেলের নাম্বার, এক্স এক্সিস বরাবর টাইম। আচ্ছা, এখন আমরা দেখি এরকম কেন দেখায়, হ্যাঁ, এরকম এই প্রথমে ছিল, তারপর নাই হয়ে গেল, তারপর আবার ধাম করে বেড়ে গেল। হ্যাঁ, আচ্ছা, যেটা হয় একদম শুরু থেকে চিন্তা করো যে কতগুলো ভাইরাস আছে, তারা গিয়ে হোস্ট সেলকে ইনফেক্ট করলো। হুম, আচ্ছা, ধরো একটা ভাইরাস, হ্যাঁ, একটা ভাইরাসে গিয়ে হোস্ট সেলকে ইনফেক্ট করলো। ওকে, কিছুক্ষণ পর ভাইরাসের পরিমাণ 0 হয়ে যাবে, অথবা ধরো একটার বদলে একটা নির্দিষ্ট পরিমাণ ভাইরাস গিয়ে সেলকে ইনফেক্ট করলো। হ্যাঁ, ইনফেক্ট করার পরে কিছুক্ষণ
যেহেতু নির্দিষ্ট পরিমাণ ভাইরাস কি ইনফেক্ট করছে তার নাম্বার আছে, যে 10টা 20টা 30টা 100টা 200টা 300টা হঠাৎ, হ্যাঁ। কিছু পরে দেখা যাবে যে ভাইরাস নাই, নাম্বার জিরো হয়ে গেছে। তো নাম্বার জিরো হয়ে যাবে কেন? আচ্ছা, ভাইরাস ইনফেকশন হওয়ার সময় কি করে, ভাইরাস যখন হোস্ট সেলকে ইনফেক্ট করে তারা হোস্ট সেল সাথে অ্যাটাচ করে তার নিউক্লিক অ্যাসিডটা হোস্ট সেলের ভেতর ঢুকায় দেয়। তো থিওরিটিক্যালি কোনো কমপ্লিট ভাইরাস তো আর থাকে না, শুধু নিউক্লিক অ্যাসিডটা হোস্ট সেলের ভেতর ইনজেক্ট করে দিচ্ছে, তো কমপ্লিট কোনো ভাইরাস তো থাকে না। এই জন্য আমরা সংখ্যাটা কি জিরো হয়ে যায়, কোনো কমপ্লিট ভাইরাস তো নাই, ঠিক আছে। যে এই সময়টাকে যখন হচ্ছে এই ঘটনাটা ঘটে, মানে ভাইরাস হোস্ট সেলকে ইনজেক্ট করার পরে, হোস্ট সেলকে ইনফেক্ট করার পরে তার নিউক্লিক অ্যাসিড হোস্ট সেলের ভেতর ইনজেক্ট করে দেয়, এই সময়টাকে বলা হয় পেনিট্রেশন। ওকে, মানে ভাইরাল ডিএনএটা পেনিট্রেট করে দেয় হোস্ট সেলে, সরি ভাইরাল নিউক্লিক অ্যাসিডটা আর কি। আচ্ছা, এরপরে অনেকক্ষণ, একটা বেশ লম্বা সময়, হ্যাঁ, সেই লম্বা সময়টা 20 থেকে 40 মিনিট হয় ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে, যাই হোক, একটা বেশ কিছুক্ষণ ওই ভাইরাসের সংখ্যা হচ্ছে জিরোই থাকে। তারপর হঠাৎ করে এরকম ভাইরাসের সংখ্যা বাড়তে থাকে, বেড়ে বেড়ে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যায়। আচ্ছা, বেসিক্যালি যেটা ঘটে, এই ইনজেক্ট হওয়ার পরে ভাইরাল নিউক্লিক অ্যাসিড হোস্ট সেলের ভেতর কি হয়, বায়োসিনথেসিস হয়। বায়োসিনথেসিস হয়ে হচ্ছে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড এর কপি তৈরি হয়, ভাইরাসের বিভিন্ন প্রোটিন তৈরি হয়, তারপর হচ্ছে সেগুলো অ্যাসেম্বল হয়ে পরিপূর্ণ ভাইরাস তৈরি হয়। ওকে, সো এই 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 ঘটনাগুলো যখন ঘটে, মানে বায়োসিনথেসিস এবং ম্যাচুরেশন, তখন তো আসলে ভাইরাসের সংখ্যা কি জিরোই থাকে, কোনো কমপ্লিট ভাইরাস তো নেই। যখন ভাইরাস তৈরি হয়ে গেল, কমপ্লিট ভাইরাস, তারপর হচ্ছে হোস্ট সেলটা কি লাইস হয়, বার্স্ট আউট হয়, ভেঙে যায়। ভেঙে গিয়ে তারপর হচ্ছে এই ভাইরাস গুলো রিলিজ হওয়া শুরু করে হোস্ট সেল থেকে, হ্যাঁ। এই জন্য হচ্ছে হঠাৎ করে নাম্বারটা বেড়ে যায়। এবং একটা হোস্ট সেল থেকে, হোস্ট সেলে তো আর অসীম পরিমাণ ভাইরাস তৈরি হতে পারে না, একটা নির্দিষ্ট পরিমাণ ভাইরাসই তৈরি হয়। ওকে, আচ্ছা, এই যে সময়টা, যে সময় পর্যন্ত ভাইরাসের সংখ্যা লিটারেলি জিরো থাকে, এবং হচ্ছে এই সময় হচ্ছে মানে জিরো থাকে এবং ভাইরাস বের হওয়া শুরু করে, তো এই সময় পর্যন্ত মানে ভাইরাস হোস্ট সেল থেকে লাইস করে বের হওয়ার সময় পর্যন্ত সময়টাকে বলা হয় বার্স্ট টাইম। বার্স্ট টাইম, ঠিক আছে। এই বার্স্ট টাইম হচ্ছে ভাইরাস টু ভাইরাস হচ্ছে ভ্যারি করতে পারে, এটা এভারেজ হচ্ছে 20 to 40 মিনিট হতে পারে। ওকে, ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে। আর এই বার্স্ট হওয়ার পর যে নির্দিষ্ট পরিমাণ ভাইরাস একটা সেল থেকে রিলিজ হয়, একে বলা হয় বার্স্ট সাইজ। হ্যাঁ, বার্স্ট সাইজ মানে হচ্ছে একটা হোস্ট সেলে যেই পরিমাণ ভাইরাস তৈরি হতে পারে আর কি, হ্যাঁ। এবং ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে সেটা সংখ্যা 50 to 200 হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা কি বলা হয় ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ। ওকে, ভাইরাল ওয়ান স্টেপ গ্রোথ কার্ভ ফর লাইটিক ভাইরাস। কারো কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? এই জিনিসগুলো কিন্তু একটু ভালো মতো বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে আসল জিনিস পড়ে ফেলছি, হ্যাঁ। এরপর হচ্ছে কিছু খুচরা ইনফরমেশন। হোস্ট রেঞ্জ, আচ্ছা, হোস্ট রেঞ্জ কি, যে ভাইরাস, মোস্ট অফ দ্য ভাইরাস দেয়ার ইউজুয়ালি হোস্ট স্পেসিফিক। শুধু হোস্ট স্পেসিফিক না, তারা হচ্ছে টিস্যু স্পেসিফিক। ধরো হিউম্যান ভাইরাস যেগুলো, সেগুলো হিউম্যান কি ইনফেক্ট করে, অন্য অ্যানিমালকে বা স্পিসিসকে ইউজুয়ালি ইনফেক্ট করে না। এবং তাও ধরো যেই হিউম্যান ভাইরাস, এই হিউম্যান ভাইরাস হিউম্যানের সব সেলকে ইনফেক্ট করে না। ধরো কিছু ভাইরাস আছে শুধু হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে ইনফেক্ট করে, কিছু আছে হয়তো বা শুধু আমাদের গাটকে ইনফেক্ট করে। ওকে, সো ভাইরাস হচ্ছে টিস্যু স্পেসিফিক, মানে নট অনলি হোস্ট স্পেসিফিক, ইউজুয়ালি দে আর টিস্যু স্পেসিফিক, ঠিক আছে। ওকে, এবং এই যে স্পেসিফিসিটিটা, তারা হচ্ছে কোন হোস্ট, হোস্ট বলতে এখানে সেলটাকে বোঝায় বা টিস্যুটাকে বোঝাচ্ছে, হ্যাঁ। যে কোন সেলগুলোকে তারা ইনফেক্ট করবে, এটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে অ্যাটাচমেন্ট সাইট আর হচ্ছে সেলুলার ফ্যাক্টর। অ্যাটাচমেন্ট সাইট কি, ভাইরাস চাইলেই যে কোনো সেলে গিয়ে বাইন্ড করতে পারে না,
ওই সেলে তার অ্যাটাচ করার জায়গা থাকতে হবে। ওকে, ধরো এই যে কোভিড-19 চাইলেই যে কোনো সেলের সাথে বাইন্ড করে না। ACE2 নামে একটা জিনিস আছে, ACE2 না কি আছে জানি, ACE2 এটা একটা প্রোটিন আর কি। হ্যাঁ, এই কোভিড-19 হচ্ছে এই প্রোটিনে গিয়ে বাইন্ড করতে পারে। সো যেই সেলগুলোতে এই প্রোটিনটা আছে, সেই মানে সেলের সারফেসে, শুধুমাত্র সেই সেলগুলোতে গিয়ে হচ্ছে বাইন্ড করতে পারে কোভিড-19টা। ওকে, সো এই অ্যাটাচমেন্ট সাইট বা বাইন্ডিং সাইট হচ্ছে ইম্পর্টেন্ট স্পেসিফিসিটির জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি জাস্ট বলতেছি, হ্যাঁ, অত ডিটেলস এগুলো এখনই তোমরা বুঝবে না, জাস্ট একটু আইডিয়া রাখো। কালচারিং ব্যাকটেরিয়াল ভাইরাস। আচ্ছা, আমরা যখন ব্যাকটেরিয়া নিয়ে পড়ছি তখন আমরা দেখছি আমরা অনেক ব্যাকটেরিয়া কি ইনভিট্রোতে কালচার করতে পারি, ল্যাবের মধ্যে সলিড অ্যাগার ইউজ করে, না অ্যাগার মিডিয়া ইউজ করে। তো আমরা ওইভাবে হচ্ছে ব্যাকটেরিয়া স্টাডি করতে পারি, যে আমাদের কোনো ব্যাকটেরিয়া কালচার করতে দরকার হয় আমরা হচ্ছে মিডিয়া বানাই, তবে সলিড মিডিয়া বানাতে পারি, লিকুইড মিডিয়া বানাতে পারি। হ্যাঁ, তো ধরো এরকম সলিড মিডিয়া বানায় তার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াটা কালচার করতে পারি। আচ্ছা, এখন যদি আমাদের ভাইরাস কালচার করার দরকার হয় তখন, এখন ভাইরাস তো আমরা হচ্ছে ওই অ্যাগার মিডিয়ার মধ্যে গ্রো করাতে পারবো না, কারণ আমরা জানি ভাইরাস হচ্ছে হোস্ট সেলের বাইরে রিপ্লিকেট করতে পারে না। তাহলে আমরা ভাইরাস কিভাবে কালচার করবো? আমরা কি ভাইরাস কালচার করতে পারি? ওয়েল, আমরা ভাইরাস ল্যাবরেটরিতে কালচার করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে যে কাজটা করতে হয়, যেহেতু হচ্ছে ভাইরাস হোস্ট সেল ছাড়া রেপ্লিকেট করতে পারে না, সো ভাইরাসকে আমাদের কালচার করতে হয় হোস্ট সেলের মধ্যে। সেই ক্ষেত্রে যে কাজটা করা হয়, প্রথমে আমরা করি কি, ওই প্লেটের মধ্যে হোস্ট সেলটাকে কালচার করি। ধরো যদি অ্যানিমেল সেল হয় তাহলে আমরা প্লেটে আগে অ্যানিমেল সেলটাকে গ্রো করাই। যদি ব্যাকটেরিয়াফাজ হয়, হ্যাঁ, আমরা ধরো ব্যাকটেরিয়াফাজ কালচার করতে চাচ্ছি, তো প্রথমে আমরা হচ্ছে প্লেটের মধ্যে অ্যাগার মিডিয়া বানায় তার মধ্যে হচ্ছে ওই ব্যাকটেরিয়াটা গ্রো করাবো। ওকে, গ্রো করানোর পরে আমরা হচ্ছে ভাইরাসটা হচ্ছে ওই ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করাবো। আচ্ছা, এই ক্ষেত্রে যে কাজটা করা হয়, ধরো ফর এক্সাম্পল তুমি হচ্ছে এটা গ্রো করাতে যাচ্ছ, সো প্রথম দিন যে কাজটা করবা, ওই ব্যাকটেরিয়াটা মানে ওই ব্যাকটেরিয়াফাজটা যে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে আর কি, তো ওই ব্যাকটেরিয়াটা হচ্ছে নিবা, নিয়ে হচ্ছে এরকম প্লেট বানাবা, প্লেটের মধ্যে মানে প্লেটের মধ্যে হচ্ছে অ্যাগার মিডিয়া বানায় ওই প্লেটের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াটা দিয়ে দিবা, দিয়ে এটাকে ওভারনাইট রেখে দিতে হবে। স্প্রেড প্লেট করাই ভালো এই ক্ষেত্রে, ঠিক আছে, একটু বেশি করে নিয়ে স্প্রেড প্লেট করা যায় আর কি, অথবা পোর প্লেট, এবং ওভারনাইট রেখে দিতে হবে। ওভারনাইট রেখে দিলে ইনকিউবেশন করতে হবে। পরের দিন হচ্ছে পুরো একদম লন তৈরি হবে। লন মানে এমন পরিমাণ ব্যাকটেরিয়া তোকে দিতে হবে যাতে পুরো একদম প্লেটের মধ্যে লন তৈরি হয়, মানে পুরো প্লেট জুড়ে তোমার ব্যাকটেরিয়া গ্রো করে। আচ্ছা, ওকে, এর পরের দিন যেটা করতে হবে, যে তুমি আগের দিন হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করতে দিলা, পরের দিন এরকম ব্যাকটেরিয়া লন পেলা। ওকে, তারপর যে কাজটা করতে হবে, তোমার সেই ব্যাকটেরিয়া ফাজটাকে এখন হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়ার উপরে প্লেট করতে হবে। ঠিক আছে, তো এই প্লেট করার সিস্টেম আছে। আমরা হচ্ছে যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো থাকে, সেই ভাইরাস গুলাকে এরকম লিকুইড, হ্যাঁ, মেল্টেড অ্যাগার মিডিয়া, মানে এখনো লিকুইড অবস্থা আছে, যেটা মেল্টেড অ্যাগার মিডিয়ার সাথে মিশায়, সেটা হচ্ছে আমাদের ওই কালচার ব্যাকটেরিয়ার উপরে আমরা ঢেলে দিয়েছি। হ্যাঁ, ঢেলে দিয়ে এটাকে একটু স্প্রেড করে দিবা, নাড়াচাড়া করে করে সেটাকে হচ্ছে একদম 24 ঘন্টা ইনকিউবেশনে রেখে দিতে হবে আর কি। হ্যাঁ, ইনকিউবেশনে যখন রাখবো তখনই কি ওই ভাইরাস গুলো হচ্ছে ব্যাকটেরিয়া গুলোকে ইনফেক্ট করে ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করতে থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা ভাইরাস কালচার করতে পারি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে ভাইরাস আসলে গ্রো করছে কিনা বুঝবো কেমন? আচ্ছা, এইসব কাজ করার পরে 24 ঘন্টা পর যখন তুমি প্লেটটা দেখবা পরের দিন, যদি ভাইরাস গ্রো করে তুমি দেখবা প্লেটের মধ্যে এরকম কিছু স্পট দেখবা। হ্যাঁ, এবং এগুলো যদি তুমি লাইটের এগেনস্টে দেখো, আলোর বিপরীতে, দেখবা যে স্পট গুলো হচ্ছে ক্লিয়ার, মানে একদম ট্রান্সপারেন্ট স্পট। আচ্ছা, যে জিনিসটা ঘটে, ভাইরাস গুলা ব্যাকটেরিয়া গুলাকে আর হোস্ট সেল কে ইনফেক্ট করে হোস্ট সেল গুলোকে তো লাইস করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। তো এই জন্য ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই ক্লিয়ার জায়গাগুলোকে বলা হয় পিএফইউ, প্লাগ ফর্মিং ইউনিট। আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি বলতাম? সিএফইউ, কলোনি ফর্মিং ইউনিট। ভাইরাসের ক্ষেত্রে আমরা বলি পিএফইউ,
প্লাক ফর্মিং ইউনিট, ঠিক আছে? এবার আমরা কিন্তু এইভাবে কালচার করে ব্যাকটেরিয়া কাউন্ট মানে ভাইরাস কাউন্ট করতে পারি যে আমার অরিজিনাল স্যাম্পলে কি পরিমাণ ভাইরাস ছিল। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা পিএফইউ কাউন্ট সরি সিএফইউ কাউন্ট করে তো ব্যাকটেরিয়া কাউন্ট করতে পারতাম না, ভাইরাসের ক্ষেত্রেও করতে পারি যে আমার অরিজিনাল স্যাম্পলে কি পরিমাণ ভাইরাস ছিল আর কি, এভাবে কালচার করে পিএফইউ গুলো কাউন্ট করে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস একটু মাথা রাখতে হবে, মানে থিওরিটিক্যালি এই টেস্ট এই এক্সপেরিমেন্টটা শুনতে খুবই সিম্পল মনে হয়, বাট এই প্র্যাকটিক্যালি অনেক ধরনের ঝামেলা হয় আর কি। হ্যাঁ, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ট্রিকি পার্ট হচ্ছে প্লেটিং করার ইফিসিয়েন্সি। মানে আমরা যখন ওই ভাইরাসটাকে ব্যাকটেরিয়ার উপরে দিব, এই পার্টটা খুব ট্রিকি। এই সময় যদি খুব ভালো মতো আমরা এটা না করতে পারি, মানে ভাইরাসগুলো যদি একদম ডিসপার্স হয়ে ইন্ডিভিজুয়াল না হয়ে যায়, হ্যাঁ, তখন আসলে আমরা যে প্লাক পাবো সেই প্লাক থেকে আমরা সঠিক এক্সাক্ট ভাইরাসের নাম্বার বের করাটা অনেক সময় ডিফিকাল্ট হয় আর কি। হ্যাঁ, সেই জন্য প্র্যাকটিক্যালি আসলে কি করা উচিত, একটা প্লেট না করে রেপ্লিকেট করা, মানে অনেকগুলো প্লেটে একই সাথে হচ্ছে এক্সপেরিমেন্ট করা আর কি। তাহলে আমরা বিভিন্ন প্লেটগুলো দেখে এভারেজ একটা ধারণা করতে পারবো আর কি। যাই হোক, স্যার একটা কোশ্চেন ছিল। ইয়াপ প্লিজ। স্যার আমি যদি ব্যাকটেরিয়াফাজ ইউজ না করে ওই ভাইরাসটার মধ্যে থেকে ভিরুলেন্স ফ্যাক্টরটা সরায় ফেলে ওটাকে যদি হোস্ট বডিতে কালচার করি সেটা হয় না? আবার বলবা, কোশ্চেনটা একটু স্যার আবার বলো তো। জি স্যার। স্যার ব্যাকটেরিয়াফেজের কথা বলেন কালচার করার সময়, তো আমি যদি কালচার করার জন্য ভাইরাসকে ওটার ভিরুলেন্স ফ্যাক্টরটা যেটা এফেক্ট করবে হিউম্যান বডিতে সেটা যদি সরায় ফেলে আমি যদি ওটাকে হোস্ট বডিতেই কালচার করি তাহলে হয় না? আচ্ছা, এই ভাইরাসকে এখানে আমরা হচ্ছে কি কোন ভাইরাস কালচার করতেছি ব্যাকটেরিয়াতে? ব্যাকটেরিওফাজ। যেই ভাইরাস হিউম্যানকে ইনফেক্ট করে সেই ভাইরাসকে ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করাতে পারবো আমরা? না স্যার, যদি নর্মালি আমি ব্যাকটেরিয়া কালচার করতে চাই সেক্ষেত্রে তো করা যাবে না স্যার? ব্যাকটেরিয়া না ভাইরাস? স্যার ভাইরাস, সরি। আচ্ছা, ভাইরাস হচ্ছে নর্মালি কি, ধরো এখন তুমি এটা কিন্তু এই কালচারের কথাটা বললাম ব্যাকটেরিওফাজ কালচার আর কি, মানে যে ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে তাদেরকে আমরা এইভাবে কালচার করি। এখন ধরো তুমি একটা হোস্ট ভাইরাসকে কালচার করতে চাচ্ছ, তখন কিন্তু এমনি কালচার করা যাবে না। সরি, হোস্ট ভাইরাস না, ধরো হিউম্যান ভাইরাসকে, সে ফর এক্সাম্পল কোভিড-19। হ্যাঁ, কোভিড-19 কে যদি কালচার করতে চাই, কোভিড-19 কি ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে? না স্যার। করে না কিন্তু। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কোভিড-19 কালচার করা যাবে না, তাহলে কোভিড-19 কে কিভাবে কালচার করা যেতে পারে বলো আর কি, যা যা মাথায় আসতেছে, যা মাথায় আসতেছে সেটাই বলে। আচ্ছা, শিখোয়া লাগবে না, দেখি না কি গেস করলাম। আমি কোভিড-19 আমরা কালচার করতে চাচ্ছি, কিভাবে কালচার করতে পারবো তাহলে? মানে কালচার মানে তো গ্রো করানো আর কি। হ্যাঁ, স্যার ওটা ভিরুলেন্স ফ্যাক্টরটা নষ্ট করে দিয়ে যদি আমি হোস্ট বডিতে ঢুকাই দিয়ে ওটা যদি ওখানে গ্রো করে তারপর ওখান থেকে আমরা নিতে পারবো। হোস্ট বডিতে তো এমনিই গ্রো করে। হ্যাঁ, কোভিড-19 তো আমাদেরকে ইনফেক্ট করে না, আমরা ল্যাবরেটরিতে কালচার করতে চাচ্ছি, ল্যাবরেটরিতে। হোস্টের বডিতে তো করেই, সেটা তো আমরা জানি, কিন্তু হোস্টের বডিতে করলে আমরা আমাদের আসলে ল্যাবরেটরিতে কেন কালচার করার দরকার হয়? স্টাডি করার জন্য। হ্যাঁ, স্টাডি করতে আমাদের সুবিধা হয়, আমরা তো এখন হিউম্যান বডির ভেতরে স্টাডি করা তো খুব ডিফিকাল্ট। সিম্পল কিন্তু। হিউম্যান সেল দিয়ে? এক্স্যাক্টলি, হিউম্যান সেল দিয়ে। আমরা যেমন হিউম্যান সেল তো কালচার করতে পারি ল্যাবরেটরিতে। হ্যাঁ, আগে থেকে না জানলে অসুবিধা নেই, যে এখন জানলাম। আমরা হিউম্যান সেলকে আমরা যেরকম ব্যাকটেরিয়া কালচার করি না প্লেটের মধ্যে, হিউম্যান সেলকে আমরা প্লেটের মধ্যে কালচার করতে পারি আর কি। ঠিক আছে? তো ধরো আমরা যদি কোভিড-19 কালচার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের প্লেটের মধ্যে হিউম্যান সেলটাকে হচ্ছে আমরা কালচার করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, হিউম্যান সেল কালচার করার সময় আমরা প্লেটে এই অ্যাগার মিডিয়া দিব না। হ্যাঁ, হিউম্যান সেল কালচার অ্যাগার মিডিয়া দিয়ে হয় না, ওখানে ডিফারেন্ট কেমিক্যাল লাগে। এগুলো পরে পরে যাই না আর কি, আপাতত একটু জানো যে হচ্ছে আমরা হিউম্যান সেল, নট অনলি হিউম্যান সেল, অনেক এনিম্যাল সেলকে আমরা ওকে প্লেটের মধ্যে কালচার করতে পারি। হ্যাঁ, সো কোভিড-19 যদি আমরা করতে চাই, প্রথমে আমরা এরকম প্লেটের মধ্যে হিউম্যান সেলটা কালচার করব।
তো হিউম্যান সেল কালচার করতে এটা ডিপেন্ড করবে, কোন সেল ধরো একদিনের মধ্যেই পুরো প্লেট জুড়ে গ্রো করবে, কোন সেল হচ্ছে 2 দিনও লাগবে, 3 দিনও লাগতে পারে। ওকে, হোয়াট এভার, মোদ্দা কথা হচ্ছে আমরা প্রথমে প্লেটের মধ্যে হিউম্যান সেল কালচার করবো। একদম কনফ্লুয়েন্ট মানে কি, এমন ভাবে গ্রো করাতে হবে যাতে পুরো প্লেট জুড়ে আর কি খালি সেলই থাকে। আচ্ছা, ওই অবস্থা আসার পর তখন আমরা এই সেলের মধ্যে আমাদের কোভিড-19টা দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো তখন হচ্ছে ওই ভাইরাসটা, এই কোভিড-19 আমাদের হিউম্যান সেলের মধ্যে গ্রো করবে। ঠিক আছে, বেসিক কিন্তু সেম। ভাইরাস কালচার করা ল্যাবরেটরিতে একটাই সিস্টেম, আগে হচ্ছে তুমি ওই ভাইরাসের যে হোস্ট সেল সেটাকে গ্রো করাবা প্লেটের মধ্যে, তারপর তার মধ্যে হচ্ছে ভাইরাসটা গ্রো করাবা। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। এই ক্ষেত্রে হচ্ছে ওই প্লাকি হয়, মানে ভাইরাস গুলো করলে প্লাকি হয়, সেটা হোস্ট সেল যাই হোক না কেন, প্লাকের মতো দেখায় আর কি। ক্লিয়ার জোন দেখা, আলোতে আলোর দিকে ধরলেই দেখা যায়, তুমি দেখবেই যে একদম ক্লিয়ার জায়গাটা। ঠিক আছে, আর হচ্ছে যে ওই ভাইরুলেন্স ফ্যাক্টরের যেটা আমাদের তো মানে ভাইরাস কালচার করতে গেলে তো ভাইরাস মানে ভাইরুলেন্স ফ্যাক্টর ইয়া করার দরকার নেই আর কি। মানে ভাইরুলেন্স ফ্যাক্টরে আমাদের নার্চারিং করা বা হাত দেওয়ার তো আসলে দরকার নেই। ভাইরাস ফ্যাক্টর নিয়ে আমরা তখনই হচ্ছে মানে ধরো নার্চারিং করবো যখন আমাদের দরকার আর কি। হ্যাঁ, ধরো আমি হচ্ছে কোন একটা ভাইরাসকে অ্যাটেনুয়েট বানাতে চাচ্ছি, অ্যাটেনুয়েটেড মানে কি দুর্বল বানায় ফেলানো যায় আর কি। অনেক ভ্যাকসিন ডেভেলপ করার সময় এই কাজটা করা হয়, ওই ভাইরালেন্স ফ্যাক্টর গুলাকে তোমার হচ্ছে নষ্ট করে দেওয়া হয়, নষ্ট করে দিয়ে তাকে দুর্বল করে ফেলা হয় যাতে সে ইনফেকশন না করতে পারে। মানে ইনফেকশন মানে কি, সে হচ্ছে হোস্টের বডিতে ঢুকতে পারবে কিন্তু হোস্টে কোনো ডিজিজ করতে পারবে না। এরকম করতে পারলে তো এটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা যায় আর কি। এই জিনিসটা কঠিন, এই খুবই কঠিন কাজ। হ্যাঁ, শুনতে খুব সহজ মনে হয় বাট ভেরি কঠিন। আচ্ছা, আচ্ছা স্যার, yep, একই প্লেটের মধ্যে কি ভাইরাস প্লাস ব্যাকটেরিয়া কালচার করা যায়? হ্যাঁ যায়। সেই কাজটাই তো আমরা করি হচ্ছে এই, আমরা যদি ব্যাকটেরিয়া ফাজ কালচার করতে চাই। মানে এখানে তো মেইনলি ভাইরাসটা কালচার করা হয় না। আগে তো আমরা ব্যাকটেরিয়া কালচার করি, তারপর না ভাইরাস কালচার করি। ও আচ্ছা। হোস্ট না হলে তো ভাইরাস গ্রো করবে না। আগে আমাদের ব্যাকটেরিয়া কালচার করতে হবে, হোস্ট কালচার করতে হবে, তারপর ভাইরাস মানে ওই ভাইরাসটা কালচার করতে হবে। মানে কালচার মানে কি, গ্রো করানো। প্রথমে আমাদের হোস্টটা গ্রো করায় নিতে হবে। ঠিক আছে। জি স্যার। হুম, ওকে, হয়ে গেল। আচ্ছা, ওকে, কালচার শেষ, এরপর কি? আচ্ছা, এখানে হচ্ছে এনিমেল ভাইরাস কিভাবে মাল্টিপ্লাই করে সেটা একটু, এনিমেল ভাইরাসের মাল্টিপ্লাই না, মানে এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে কিভাবে এনিমেল ভাইরাস হোস্ট সেলকে ইনফেক্ট করে বা হোস্ট সেলের ভিতরে যায় আর কি। হ্যাঁ, লাইটিক এবং লাইসোজেনিক কিন্তু সব ভাইরাসই আইদার লাইটিক হবে সে বা লাইসোজেনিক হবে। ওকে, এটা মনে রেখো। সেটা হচ্ছে এনিমে মানে ওই এখানে এক্সাম্পল হিসাবে ব্যাকটেরিয়া ফাজের কথা বলা হয়েছে। ঠিক আছে, বাট তার মানে এই না যে অন্যান্য যে ভাইরাস তারা লাইটিক বা লাইসোজেনিক যায় না। যে কোনো ভাইরাসের এই দুইটাই সাইকেল আছে, আইদার লাইটিক বা লাইসোজেনিক। ওকে, খালি ডিফারেন্স হয় কি মেনলি হচ্ছে কিভাবে হচ্ছে তারা হোস্ট সেলে হচ্ছে ঢোকে, অথবা হোস্ট সেল থেকে বের হওয়ার সময় কিভাবে বের হয় আর কি। যেমন ধরো এনিমেল ভাইরাস, কিছু এনিমেল ভাইরাস আছে তারা হোস্ট সেলে ইনফেক্ট করে এরকম, মানে ফার্স্ট হচ্ছে স্পেশালি এনভেলপ ভাইরাস গুলো এই কাজটা করে। তারা হচ্ছে হোস্ট সেলের মধ্যে, হোস্ট সেলের যে সেল মেমব্রেন, এনিমেলের তো আবার সেল ওয়াল থাকে না। হ্যাঁ, এখন ধরো এটা একটা এনভেলপ এনিমেল ভাইরাস, এটা হচ্ছে তাহলে হোস্ট সেল আর কি। সে হচ্ছে হোস্ট সেলের সাথে প্রথমে অ্যাটাচ করে। অ্যাটাচ করার পরে সে এন্ডোসাইটোসিসের মাধ্যমে হোস্ট সেলের ভেতর ঢুকে যেতে পারে, অথবা হচ্ছে সে জাস্ট হচ্ছে তার ডিএনএটাকেও ইনজেক্ট করতে পারে হোস্ট সেলে আর কি। হ্যাঁ, দুইভাবে করতে পারে, আইদার বাই এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস মানে এরকম আর কি। হ্যাঁ, ভেসিকলের মাধ্যমে ভেতরে ঢুকে যায়, অথবা হচ্ছে সে জাস্ট তার ডিএনএটাকে ইনজেক্ট করতে পারে। ওকে, তারপরের হিসাব নিকাশ সব একই রকমই হবে, যেটা পড়লেই বুঝবা। আচ্ছা, ফাইনালি কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আর কি। হ্যাঁ,
সেফটি কনসার্নিং হ্যান্ডলিং অফ ভাইরাস। ভাইরাস নিয়ে যখন আমরা কাজ করতে চাই তখন কিছু সেফটি মেজার আমাদের মেনটেন করতে হবে, সেটা মাস্ট। এখন সেফটি মেজারে কিছু ব্যাপার আছে। ধরো এই যে বললাম না কোভিড-19 আমরা কালচার করতে পারি কিনা, অবশ্যই পারি। হিউম্যান সেল কালচার করে তার মধ্যে কোভিড-19 কালচার করতে পারি। চাইলে কি আমরা যে কোনো জায়গায় কোভিড-19 কালচার করতে পারবো? পারবো না। ওকে, কারণ কোভিড-19 হচ্ছে খুবই হাইলি ইনফেকশিয়াস ভাইরাস। তারপরে ধরো নিপা ভাইরাস নামে একটা ভাইরাস আছে, তারপর হচ্ছে ইবোলা ভাইরাস, খুবই হাইলি ইনফেকশিয়াস ভাইরাস, হিউম্যানের ডেডলি ডিজিজ করে। তো এই ধরনের ভাইরাস চাইলেই আমরা যে কোনো ল্যাবে কালচার করতে পারি না। এই ধরনের ভাইরাস কালচার করতে গেলে এমন সব ল্যাব ইউজ করা হয় যাদের সেফটি মেজারমেন্ট থাকে সর্বোচ্চ। আচ্ছা, তো এখন এই কি কি ধরনের সেফটি মেজারমেন্ট ইউজ করা হয় এর উপর বেস করে বেসিক্যালি 4 ধরনের ল্যাব আছে। BSL-1, BSL-2, BSL-3, BSL-4। বায়োসেফটি লেভেল 1, বায়োসেফটি লেভেল 2, বায়োসেফটি লেভেল 3, বায়োসেফটি লেভেল 4। এই 4 ধরনের। তোমরা ক্লাসে একটু গুগল করো, তাহলে দেখবা। হ্যাঁ, BSL-3 আর BSL-4 লেখা সার্চ দিবা। আচ্ছা, এই 4 ধরনেরই ল্যাব আছে। ওকে, এই 4 ধরনের ল্যাবে এর মধ্যে যেটা 1 লেভেলে আসলে তেমন কোনো সেফটি মেজারমেন্টই নাই। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো রুমেই আমরা লেভেল 1 ল্যাব বানায় ফেলতে পারি। হ্যাঁ, যত উপরে যেতে থাকবে 2, 3, 4 তত হচ্ছে সেফটি মেজারমেন্ট বাড়তে থাকবে। তো 1 থেকে যখন 2-এ যাবে, 2-এতে হচ্ছে স্পেশাল কিছু মেশিনারিজ ইউজ করতে হয় আর কি। হ্যাঁ, মানে ধরো তোমার হচ্ছে সেফটি লেভেল 1, এই ল্যাবে যে কোনো জায়গায় তুমি কাজ করতে পারবে, মানে যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবে। কিন্তু যখন সেফটি লেভেল 2-তে যাবা তখন ডিফাইন করা জায়গা থাকবে যে এই জায়গায় এই মেশিনের মধ্যেই হচ্ছে আমার কালচারটা করতে হবে, কালচারের কাজটা করতে হবে। হ্যাঁ, এরকম স্পেশাল মেশিন পাওয়া যায় যেগুলোকে আমরা অনেক সময় হচ্ছে সেফটি ক্যাবিনেট বলি আর কি। মানে ওই সেফটি ক্যাবিনেট গুলা কি করে, ভেতরের বাতাস বাইরে বের হতে দেয় না আর কি। তো ওই সেফটি ক্যাবিনেটের ভেতর যখন কাজ করবা সবকিছু ভিতরেই থাকবে, ভিতর থেকে বাইরে কিছু যাবে না। তো সেফটি ক্যাবিনেটের বাইরে যে থাকবে সে কাইন্ড অফ সেফ থাকবে আর কি। হ্যাঁ, আবার যখন আরো উপরে বিএসএল 3-তে হচ্ছে তখন আরো বেশি সেফটি মেজারমেন্ট অ্যাপ্লাই করতে হয়। ওই ল্যাবের ভিতর থেকেই কোনো কিছু বাইরে যেতে পারে না। ওকে, আর বায়োসেফটি লেভেল 4 হচ্ছে সর্বোচ্চ সেফটি মেজারমেন্ট। বায়োসেফটি লেভেল 4-এ হচ্ছে ইভেন যারা কাজ করে তারা নর্মালি কাজ করতে পারে না, তাদেরকে হচ্ছে স্পেশাল স্যুট পরে। তোমরা কি বিভিন্ন মুভিতে দেখছো ওই যে একদম পুরো অ্যাস্ট্রোনটদের মতো ড্রেস পরে ল্যাবের মধ্যে কাজ করতেছে? দেখো নাই? জি স্যার। দেখছো না? জি। ওকে, এরকম হচ্ছে ল্যাব, এরকম ইয়াদের মধ্যে অ্যাস্ট্রোনটদের মতো ড্রেস পরে কাজ টাজ করতে হয় কি। হ্যাঁ, বিএসএফটি লেভেল 4-এ। তা আমরা হচ্ছে কোন ধরনের ল্যাব ইউজ করব এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের ভাইরাসের উপরে। ওকে, সে এই ধরো ইবোলা ভাইরাস, তারপরে হচ্ছে এই যে কোভিড-19, এগুলো নিয়ে কালচার করতে গেলে আমাদের হচ্ছে BSL-4 ল্যাব দরকার আর কি। আবার ধরো এইচআইভি ভাইরাস যদি কালচার করতে চাই তাহলে BSL-4 লাগে না, BSL-3 হলেই হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এইচআইভি যে এইডস হয়, এইডস তো হচ্ছে মোর ডেডলি না কোভিড-19 এর ক্ষেত্রে? যে মানে আমরা যে ডেডলি বলি, কত কঠিন ডিজিজ করে, তাহলে এইচআইভি কেন BSL-3-তে আর কোভিড-19 কেন BSL-4-এ? এনি আইডিয়া? কোভিড-19 ওকে ঠিক আছে, কিন্তু একটু লেস ডেডলি এইচআইভির চেয়ে। কোনো আইডিয়া? হোয়াটএভার, মাথায় যা আসে তাই। স্যার এইচআইভি তো আর বাতাসের সাহায্যে মানে স্প্রেড হয় না। এইচআইভি এক্স্যাক্টলি, কারণ হচ্ছে এইচআইভি ডিজিজ খুব ডেডলি, কিন্তু এইচআইভি তো বাতাসের মাধ্যমে বা এরকম একজন একজনের টাচ করলে হাঁচি কাশির মাধ্যমে তো ছড়ায় না, ঠিক না? মানে এইচআইভি ছড়াতে গেলে এটা ডিফিকাল্ট, আইদার ব্লাড বা আদার বডি ফ্লুইডের মাধ্যমে ছড়ায়। এইচআইভি কিন্তু ছোঁয়াচে রোগ না। হ্যাঁ, এইচআইভি পেশেন্টকে টাচ করলে কোনো সমস্যা নেই। ওকে, সো এই জন্য হচ্ছে এইচআইভি কালচার BSL-3 ল্যাবই করা যায়। কিন্তু কোভিড-19 এ তো হাইলি কন্টাজিয়াস আর কি। হ্যাঁ,
এই তো হচ্ছে হাঁচি কাশি বাতাসের মাধ্যমে স্প্রেড করতে থাকে। সো এটার জন্য হচ্ছে BSL-4 ল্যাব লাগে। থ্যাংক ইউ। তারপরে আচ্ছা, আরেকটা কোশ্চেন করি তাহলে, এটা তো চমৎকার আনসার দিয়েছো দেখি। আচ্ছা, এই যে তারপরে যে বিভিন্ন ল্যাব গুলাতে তো হচ্ছে যে মানুষের কাছ থেকে তো স্যাম্পল কালেকশন করে টেস্ট করা হচ্ছে কোভিড-19, এটা কি BSL-4 ল্যাবে করতেছে? বাংলাদেশে অনেকগুলো ল্যাবে এখন কোভিড-19 টেস্ট করতেছে না, মানুষ থেকে তো স্যাম্পল কালেকশনই করতেছে। আর দে ইউজিং BSL-4? এই যা মাথায় আসে তাই অ্যান্সার সঠিক হইতে হবে নাকি? কোনো বলছি যে কারেক্ট অ্যান্সার দিতে হবে? তো যে কি ধারণা তোমাদের সেটাই বলো শুনি। এই তোমরা কি মানে ভুল অ্যান্সার দিতে কি লজ্জা পাও নাকি? এত এত লজ্জা পাইলে কেমতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ যেহেতু অ্যান্সার দিবে না আমি বলি। বাংলাদেশে কোনো BSL-4 ল্যাবই নেই। হুম। বাংলাদেশে BSL-3 ল্যাবও আছে হচ্ছে 2-3টা ছিল, এর মধ্যে এখন একটাও ফাংশনাল না। সে যাই হোক, কথা হচ্ছে কোভিড-19 টেস্ট করার জন্য, বা যেমন ধরো হচ্ছে এইচআইভি টেস্ট, এইচআইভি কালচার করতে আমাদের BSL-3 লাগে, কোভিড-19 কালচার করতে আমাদের BSL-4 লাগে। টেস্ট করতে আমাদের BSL-3-4 এর দরকার নেই। টেস্ট আমরা BSL-1-2তেই করতে পারি। হ্যাঁ ঠিক আছে, BSL-2তেই করা যায় কোভিড-19 টেস্ট। ওকে। কারণ টেস্ট করার সময় আমরা তো আসলে কালচার করতেছি না। টেস্ট করার সময় যে কাজটা করা হয়, এই যে তোমার পেশেন্টের থেকে স্যাম্পল নিয়ে আসা হয়, নেওয়া হয়, স্যাম্পল নেওয়ার পরে সেটাকে ইনঅ্যাক্টিভেট করে ফেলা হয়, ভাইরাসটাকে ইনঅ্যাক্টিভেট করে ফেলা হয় বা মেরে ফেলা হয় আর কি। হ্যাঁ, করে তারপর হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে টেস্ট করা হয়, কালচার করি না আমরা এটাকে। সো এই জন্য হচ্ছে BSL-2 is more than enough. We do not need BSL-4 to test the COVID-19. তাও তো ধরো কোভিড-19 টেস্ট করার জন্য BSL-2 হলে ভালো আর কি। এইচআইভি টেস্ট করার জন্য BSL-2 দরকার নেই। এইচআইভি যে কোনো জায়গায় বসে টেস্ট করা যায়। কালচার করতে পারবো না আমরা, গ্রো করাতে পারবো না, বাট টেস্ট আমরা করাতে পারবো। ইভেন নিপা ভাইরাস কিন্তু ভয়ঙ্কর জিনিস। নিপা ভাইরাসের তোমার মর্টালিটি রেট 90%-এর কাছাকাছি। না না, মানে অলমোস্ট 100%-এর মতো, মানে 100 জন ইনফেক্টেড হলে 90 জন থেকে 95 জন মরে যায় আর কি। নিপা ভাইরাস এরকম ভয়ঙ্কর জিনিস। কিন্তু নিপা ভাইরাসের গুড নিউজ হচ্ছে এটা হচ্ছে ওই এয়ারবর্ন না আর কি। হ্যাঁ, এত সহজে স্প্রেড করে না। নিপা ভাইরাস কালচার করতে গেলে BSL-4 দরকার আর কি। তো কারণ হচ্ছে ভয়ঙ্কর লেভেলের, যদি এটা এয়ারবর্ন না কিন্তু ভয়ঙ্কর লেভেলের ডিজিজ করে, তো মর্টালিটি রেট ভেরি হাই। এই জন্য হচ্ছে এটা কালচার করতে BSL-4 লাগে, কিন্তু টেস্ট আমরা BSL-2তেই করতে পারি। কারণ টেস্ট করার সময় তো আমরা ভাইরাসটাকে মেরে ফেলি, ইনঅ্যাক্টিভেট করে ফেলি। ওকে, মাইক্রোবায়োলজির স্টুডেন্টদের একটু সেফটি ব্যাপার স্যাপার একটু বোঝা উচিত, সেটা একটু পড়ে ফেললে বুঝে ফেলবা ইজি। আচ্ছা ওকে, যে কাজটা করবা তোমরা হচ্ছে এই লেকচারটা ভালো মতো পড়বা। হ্যাঁ, লেকচার 11-12 দুইটাই খুব ভালো মতো পড়বা। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই লেকচার গুলোতে দয়া করে ফাঁকি ঝুঁকি দিও না আর কি। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট লেকচার। আমাদের আর খুব বেশি চ্যাপ্টার বাকি নেই, আর 2-3টা চ্যাপ্টার পড়লেই হয়ে যাবে। নেক্সট উইকের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে আর কি আমাদের। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে বিদায় নেই। ওকে স্যার। স্যার প্লিজ তাহলে 8 আর 9 এর উপর কোনটা? কুইজ? কুইজ। হ্যাঁ। হ্যাঁ, কুইজ হচ্ছে 8 আর 9 এর উপর আর কি। হ্যাঁ। ওকে স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল আমার, ইয়েপ। কোভিড এর রিইনফেক্টেড হওয়ার চান্স কতটুকু? আচ্ছা, এইটা ডিবেট আছে। হ্যাঁ, যে অনেকেরই যে সেকেন্ড টাইম কোভিড হচ্ছে, আসলে তারা রিইনফেক্টেড হচ্ছে না, প্রথম যে ইনফেকশন হয়েছিল সেটাই মানে হিডেন অবস্থায় ছিল পেশেন্টের মধ্যে, এটা নিয়ে ডিবেট আছে।
মানে ধরো দুইটা হাইপোথিসিস, একটা হচ্ছে ধরো কেউ কোভিড দিয়ে ইনফেক্টেড হলো, তার বডি থেকে এটা পুরোপুরি ক্লিয়ারই হয়নি। ভাইরাসের জন্য কিন্তু এটা অতি স্বাভাবিক জিনিস, আমাদের বডিতে অসংখ্য ভাইরাস কিন্তু বসে আছে। হ্যাঁ, আমরা কিন্তু ভাইরাস নিয়েই ঘুরি অলওয়েজ, এবং আমাদের যে ডিএনএ কত পার্সেন্ট জানি ভাইরাস ডিএনএ জি। লাইসোজেনিক অবস্থায় থাকে আর কি, ইন্টিগ্রেটেড অবস্থায় আছে। সেটা কিন্তু হতে পারে না যে ধরো হচ্ছে যে মানে ইনফেক্টেড পার্সনের বডি থেকে এই ভাইরাস ক্লিয়ারই হয়নি। বডিতে হ্যাঁ। ভাইরাস থাকলে কিন্তু টেস্টে পজিটিভ ধরা পড়বে না। হুম। ওকে, বডিতে থাকলেই যে টেস্টে ধরা পড়বে এমন কোনো কথা নেই আর কি, টেস্টে ধরা পড়ার মতো অবস্থায় থাকতে হবে তা। যাই হোক, সো একটা হতে পারে যে বডিতে অলরেডি সেটা পুরোপুরি ক্লিয়ার হয়নি, সো পরে আবার একটু রিইনফেক্ট করছে আর কি সুযোগ পেয়ে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে ধরো একজন সামন গেট ইনফেক্টেড এন্ড হি গেট কিউরড, দ্যাট পারসন গেট কিউরড, মানে সে যে মানুষটা সুস্থ হয়ে গেছে, কিন্তু তার বডিতে সামহাউ হচ্ছে হয়তোবা সেভাবে অ্যান্টিবডি প্রোটেকশন তৈরি হয়নি, সো সেকেন্ড টাইম সে ইনফেক্টেড হচ্ছে আর কি। দুইটা যে কোনো একটাই হতে পারে। তবে এর মধ্যে গুড নিউজ হচ্ছে সেকেন্ড ইনফেকশন দিয়ে তেমন কোনো সিভিয়ারিটি কারোর মধ্যে দেখা গেছে মনে হয় না। না, মনে কিন্তু দেখা শোনা যায় যায় যে আবার রিইনফেক্টেড হচ্ছে। এখন হুম। শিওর না যে আসলেও, কারণ মেমোরি তো থেকে যায় এত তাড়াতাড়ি কেন? না, মেমোরির ব্যাপারটা আবার একটু ডিফারেন্ট। হ্যাঁ, মেমোরি আচ্ছা। কিন্তু এটা হচ্ছে ইমিউনিটির ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে বডিতে তো ভাইরাস থেকেই যায়, যেতেই পারে, হ্যাঁ। ঠিক আছে। আমরা অসংখ্য আমাদের বডির টোটাল নিউক্লিক অ্যাসিডের কত পার্সেন্ট জানি ভাইরাস নিউক্লিক অ্যাসিডের, হ্যাঁ ক্লিয়ার হয় নাই, শেষ ছিল, আচ্ছা এটা আচ্ছা। হতেই পারে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এনাফ। নর্মালি যেটা হয় কি, আমরা যখন কোনো ইনফেকশন আমাদের বডিতে হয় তখন সেটার এগেইনস্টে আমাদের বডিতে ইমিউনিটি তৈরি হয়। জি। আর হতেই পারে কারো হয় না ইমিউনিটি তৈরি, মানে আচ্ছা অ্যাবনর্মাল কিছু তো হতেই পারে যে ইনফেক্টেড হয়েছে বাট তার বডিতে ইমিউনিটি তৈরি হয়নি, সেই জন্য সে আবার ইনফেক্টেড হয়েছে। আচ্ছা। হ্যাঁ। এই দুইটাই হচ্ছে হাইপোথিসিস, কোনোটাই হচ্ছে প্রুফ না। সো বাট গুড নিউজ হচ্ছে রিইনফেকশনের ক্ষেত্রে তেমন কোনো দেখা যায় না, কমপ্লিকেশন দেখা যায় না। আচ্ছা।